ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পর বাংলাবি পর্দায় আবারও ইংলিশ আওয়ার নিয়ে হাজির হয়েছি আমি খালেদ চৌধুরী। আপনারা জানেন এই অনুষ্ঠানটি ইংরেজি ভাষা শিখতে আগ্রহী যারা আছেন দেশে এবং বিদেশে তাদের জন্য মূলত এই প্রোগ্রামটি করা। এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা চেষ্টা করি ইংরেজি শিখতে আগ্রহী জন যারা বিভিন্ন কারণেই বিভিন্ন প্রতিষ্ঠানে এসে কোর্স করতে পারছেন না বা ভাষা শিখতে পারছেন না, তারা যাতে ঘরে বসে দেশে কিংবা প্রবাসে সহজে স্বচ্ছন্দে ইংরেজি ভাষা শিখতে পারেন। এছাড়াও আমাদের আরেকটি উদ্দেশ্য আছে, বিশেষ করে যারা IELTS বা বিভিন্ন প্রফেশনাল পরীক্ষায় ইংরেজি পরীক্ষা অংশ নিতে চান, তারা যাতে পরীক্ষার খুঁটিনাটি বিভিন্ন দিক এবং বিভিন্ন টিপস পেতে পারেন, সেটাও এই অনুষ্ঠানটির মাধ্যমে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করা, সেটাও একটা উদ্দেশ্য। তো ভিউয়ার্স, বিগত পর্বগুলোতে দেখেছেন কিভাবে আমরা দেখেছি স্পোকেন ইংলিশ শিখতে হয়। আজকের পর্ব মূলত আমরা চেষ্টা করব IELTS এর একটি গুরুত্বপূর্ণ মডিউল বা একটা কঠিন মডিউল যেটা বলা চলে, সেটা হচ্ছে রাইটিং মডিউল। সেটা নিয়ে আজ একটু আপনাদের সাথে শেয়ার করতে। আমরা যদি বিভিন্ন স্টুডেন্টদের TRF দেখি, যে তাদের ব্যান্ড স্কোরগুলো যদি দেখি, তাহলে দেখা যাবে যে তাদের সবচেয়ে বেশি যে মডিউলটাতে তারা প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে রাইটিং। বিশেষ করে এই মডিউলে স্কোর করা বেশ টাফ। যদি 7 বা 7+ খুবই কম দেখা যায়, যেখানে ওয়ারেজ অন্যান্য মডিউলগুলিতে তারা একটু বেশি স্কোর করে থাকেন। তো আমি আমার শিক্ষার্থীদেরকে প্রায় জিজ্ঞেস করে থাকি, যেহেতু দীর্ঘদিন ধরে আমি আইএলটিএস টিচিংয়ের সাথে জড়িত আছে, তো জিজ্ঞেস করি, বা আমার কাছে যখন কেউ এসে এসে বলেন যে আমি আসলে স্কোর করতে পারি নাই, তো আমি জিজ্ঞেস করি যে আপনার আসলে এটা এক্সপেক্টেড স্কোর কত ছিল? যে আমার 7 ছিল বা 6 ছিল, তো আমি এটা করতে পারি নাই। তো ভালো কথা, আপনি করতে পারেন নাই, কিন্তু আসলে আপনি কি জানতেন যে রাইটিং মডিউলে টাস্ক 1 বা টাস্ক 2-তে 7 পেতে বা 6 পেতে কী কী জিনিসগুলো আপনাকে পরীক্ষার খাতায় বা আপনার রাইটিংয়ের মধ্যে এনশিওর করতে হয়, বা কী করলে আপনি 6 পাবেন, কী করলে আপনি 5 অ্যাভয়েড করতে পারবেন, কী করলে 7 এনশিওর করতে পারবেন, সেটা পরিষ্কার ধারণা আছে কিনা? বললেন হ্যাঁ, মোটামুটি আছে। তখন আমি বলি আসলে এটাতে মোটামুটি থাকলে হবে না, এটাতে একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। সো দর্শক মণ্ডলী, বিশেষ করে যারা আইএলটিএস শিক্ষার্থী, আইএলটিএস পরীক্ষা দেবেন, তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি। আইএলটিএসের রাইটিং মডিউলের ব্যান্ড ডেসক্রিপ্টর নিয়ে আপনাদের সাথে আজকে আলাপ করব। আমরা দেখব কি কি করলে আমরা 5 পাই, কি করলে আমরা 6 পাই, কি করলে 7 বা তার চেয়ে বেশি পাবো। তো আপনারা জানেন সবাই যে আইএলটিএসের রাইটিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া, সেইখানে হচ্ছে 4টা ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে একটা আছে টাস্ক 1-এর কথা যদি শুরুতে বলি, সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এটা 25% নাম্বার ক্যারি করে বা মার্কস ক্যারি করে, ব্যান্ড স্কোর ক্যারি করে। আরেকটা আছে কোহেরেন্স অ্যান্ড কোহিশন, সেটাতে 25% মার্কস বা ব্যান্ড। আরেকটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, সংক্ষেপে আমরা বলে থাকি ভোকাবুলারি, সেটাতে 25% ব্যান্ড। আর আরেকটা আছে গ্রামাটিক্যাল রেঞ্জ ইন অ্যাকুরেসি, অর্থাৎ সবগুলোতে 25% করে ব্যান্ড দেওয়া হয়, তারপরে অ্যাভারেজ করে একটা ওভারঅল ব্যান্ড স্কোর দেওয়া হয় ওই মডিউলে। তো দেখা গেলো একজন খুব ব্রিলিয়েন্ট গ্রামারে, তার হয়তো 9/9, কিন্তু তার লেখাতে টাস্ক অ্যাচিভমেন্ট ঠিক মতো হয় নাই, বা তার কোহিয়ারেন্স বা কোহিশন ভালো হয় নাই, সেক্ষেত্রে তার ব্যান্ড স্কোর কমে যাবে। সুতরাং আইএলটিএসে ভালো করার জন্য ইকুয়ালি গ্রামারে যতটুকু ভালো হতে হবে, লেক্সিক্যাল রিসোর্সে ভালো পারফরমেন্স করতে হবে, কোহিয়ারেন্স কোহিশনেও আপনাকে ভালো করতে হবে, এবং টাস্ক অ্যাচিভমেন্টেও ভালো করতে হবে। তো আমরা আসলে ব্যান্ড ডেসক্রিপ্টরের খুঁটিনাটি কিছু দিক নিয়ে আজকে আলোচনা করব। আমি যদি একদম পেছন থেকে আসি, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ ইন অ্যাকুরেসি। তো অনেকেই, আপনি ধরেন টাস্ক 1-এ 150 ওয়ার্ডস লিখবেন বা 10 থেকে 15টা সেন্টেন্স লিখবেন, সেই সেন্টেন্সগুলো কী ধরনের হতে হবে, কী মানের সেন্টেন্স লিখলে আপনি ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7 পাবেন, সেটা আপনার কাছে একদম পরিষ্কার থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। আদারওয়াইজ it will be very tough actually to get very good band score in writing task 1 or 2. আমরা যদি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির কথা বলি, আমরা একদম শুরু করতে চাই ব্যান্ড 4 নিয়ে।
অনেকেরই দেখা যাচ্ছে অন্যগুলোতে ভালো আছে কিন্তু গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসিতে ব্যান্ড 4-এ চলে আসছে, এই কারণে ওভারঅল হয়তো দেখা যাচ্ছে যে স্কোর কমে আসছে। তো আমরা যদি সেইখানকার রেঞ্জগুলো দেখি তাহলে ব্যান্ড স্কোর 4-এ যেটা তারা বলেছে যে আমরা যদি ব্যান্ড 4-এ মনিটরে দেখতে পাচ্ছি, ব্যান্ড 4-এরটা যেটা বলেছেন তারা বলেছেন একটা আপনার ইন্টারনেটে অ্যাভেলেবল আছে রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টরস পাবলিক ভার্সন যেগুলো আছে অ্যাভেলেবল আছে, আপনারা সেটা থেকে ডাউনলোড করে সহজে দেখতে পারেন। মনিটরে আমরা একটু দিয়েছি সেটা, সেইখানে ব্যান্ড ইয়ের কথা যেটা বলা আছে ব্যান্ড 4-এর ক্ষেত্রে যেটা বলা আছে যে এটা টাস্ক 1 টাস্ক 2-তে সেম, অর্থাৎ টাস্ক 1-এ যেরকম টাস্ক 2-তেও গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স এবং কোহেরেন্স কোহেশন অলমোস্ট সেম, শুধুমাত্র প্রথম যেটা টাস্ক 1 হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট আর টাস্ক 2-তে হচ্ছে টাস্ক রেসপন্স, ওই পার্টটা বাদ দিলে বাকি সবগুলো সেম। তো আমরা আসলে গ্রামাটিক্যাল রেঞ্জের অ্যাকুরেসির কথা বলছি, সেইখানে বলা আছে uses only a very limited range of structure with only rare use of subordinate clause, অর্থাৎ আপনার লেখার মধ্যে যদি খুব সেন্টেন্সের স্ট্রাকচারগুলো যদি দেখে মনে হয় যে আপনি খুব লিমিটেড রেঞ্জ অফ স্ট্রাকচার ইউজ করেছেন এবং সাবঅর্ডিনেট ক্লজের উপস্থিতি একদম রেয়ার। আমি যদি সহজ করে বলি সেটা হচ্ছে আপনার সবগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। আপনি যদি আমরা রেঞ্জের কথা বলছি, আপনি যদি শুধুমাত্র সিম্পল সেন্টেন্স লেখেন তাহলে হচ্ছে আপনি ব্যান্ড 4 করবেন, গ্রামাটিক্যাল রেঞ্জের কথা বলছে। এবং যদি 5 চান আপনি তাহলে 5-এর ব্যান্ড ডেসক্রিপ্টরে বলা আছে অ্যাটেম্পটস কমপ্লেক্স সেন্টেন্সেস বাট দিস টেন্ড টু বি লেস অ্যাকিউরেট দেন সিম্পল সেন্টেন্সেস। সোজা কথা, আপনি কমপ্লেক্স সেন্টেন্স অ্যাটেম্প করেছেন কিন্তু এগুলো সিম্পল সেন্টেন্সে যে অ্যাকুরেসি ছিল তার চেয়ে অ্যাকুরেসি এখানে নষ্ট হয়ে গেছে। তার মানে আমরা যদি সহজ করে বলি ব্রিলিয়ান্ট সিম্পল সেন্টেন্স আপনাকে দেবে অনলি 4, বাট ভুল যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স ট্রাইও করেন তাও আপনি পাচ্ছেন ব্যান্ড 5। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ব্যান্ড 4 তাহলে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স অ্যাটেম্প করতে হবে, শুদ্ধ হোক বা না হোক তাও আপনি ব্যান্ড 5 পাবেন। তাহলে ব্যান্ড 4 অ্যাভয়েড করতে গেলে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স অ্যাটেম্প করতে হবে, কিন্তু আমরা তো কেউ 5 পেতে চাই না। আমি যদি 6 পেতে চাই তাহলে সেখানকার ব্যান্ড ডেসক্রিপ্টরে বলা আছে যে ইউজেস মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স ফর্মস, অর্থাৎ আপনার সেন্টেন্সগুলো যদি মিক্স থাকে সিম্পল এবং কমপ্লেক্স তাহলে আপনি পাবেন ব্যান্ড 6। তার মানে শুধু সব সেন্টেন্স সিম্পল না, কিছু সিম্পল আছে কিছু কমপ্লেক্স সেন্টেন্স আছে, তাহলে আপনি ব্যান্ড 6 পাবেন। সুতরাং আপনি যদি রাইটিংয়ে 6 পেতে চান স্পেশালি গ্রামার সাইডে তাহলে আপনাকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে। এখন সেখানে একটা সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের একটা মিক্স থাকতে হবে। এখন আপনি 15টা সেন্টেন্স লিখবেন, একটা সেন্টেন্স লিখে কিন্তু আপনি দাবি করতে পারবেন না যে আমি মিক্স করে দিয়েছি। মোটামুটি একটা পার্সেন্টেজ বা একটা সংখ্যক সেন্টেন্স আপনাকে সেখানে প্রডিউস করতে হবে। এবার যদি আমরা ব্যান্ড 7 চাই তাহলে সেখানে তারা বলেছে যে ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারস, তাহলে সেখানে শুধু কমপ্লেক্স লিখলেই হবে না, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসতে হবে, বিভিন্ন ধরনের কমপ্লেক্স সেন্টেন্স আপনাকে সেখানে লিখতে হবে, তাহলে পাবেন ব্যান্ড 7। 8-এর ক্ষেত্রে তারা বলেছে ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস, সেখানে শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের ভেরিয়েশনই যথেষ্ট না। আমি যদি সহজ করে বলি একই সেন্টেন্সের মধ্যে আপনার কম্পাউন্ড কমপ্লেক্স সবই থাকতে হবে, এরকম ভেরিয়েশন বিভিন্ন রকমের ওয়াইড রেঞ্জ যেটা বিভিন্ন ধরনের সেন্টেন্স সেখানে আপনাকে লিখতে হবে। আর ব্যান্ড 9-এর ক্ষেত্রে সেটা বলেছে ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস উইথ ফুল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি। আমরা ব্যান্ড 9-এর কথা এখানে নাই আলাপ করি, তাহলে সহজ করে আমি যদি সাম আপ করে ফেলি তাহলে শুধুমাত্র সিম্পল সেন্টেন্স গ্রামাটিক্যাল রেঞ্জের ক্ষেত্রে আপনাকে দেবে 4, কমপ্লেক্স সেন্টেন্স অ্যাটেম্প করলে আপনাকে দেবে 5, আর মিক্স অফ সিম্পল এবং কমপ্লেক্স আপনাকে দেবে 6, আর কমপ্লেক্সের মধ্যে ভেরিয়েশন যদি থাকে আপনাকে গ্রামাটিক্যাল রেঞ্জে আপনি পাবেন 7, আর যদি ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার থাকে সেইখানে আপনি পাবেন 8। আর 9-এর ক্ষেত্রে বলা আছে ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার উইথ ফুল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি। এখন তাহলে আমরা কথা বলেছি শুধুমাত্র গ্রামাটিক্যাল রেঞ্জের ক্ষেত্রে, এবং এই জায়গায় আরেকটা জিনিস ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাংচুয়েশনে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এবার যদি আমরা অ্যাকুরেসির কথা বলি, এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে অ্যাকুরেসি। সহজ করে যদি বলি, আপনার যদি অ্যাকুরেসিতে প্রবলেম থাকে কিন্তু যদি রিডার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি পাবেন ব্যান্ড 5। আর যদি আপনি গ্রামাটিক্যালি বাক্যগুলো হয়তো কারেক্ট না, পাংচুয়েশনে কিছু সমস্যা আছে কিন্তু রিডারে বুঝতে অসুবিধা হচ্ছে না, তাহলে আপনি পাবেন 6। আর 7-এর ক্ষেত্রে যেটা বলা আছে যে ফ্রিকুয়েন্ট এরার ফ্রি স্ট্রাকচার, সেখানে বলা আছে ফ্রিকুয়েন্ট এরার ফ্রি সেন্টেন্স, অর্থাৎ বেশ কিছু সেন্টেন্স যদি আপনার
বুল ছাড়া থাকে তাহলে পাবেন 7। আর 8-এর ক্ষেত্রে যেটা বলেছেন সেটা হচ্ছে মেজরিটি যতগুলো সেন্টেন্স লিখবেন মেজরিটির মধ্যে যদি কোনো ভুল না থাকে তাহলে অ্যাকুরেসির দিক থেকে আপনি পাবেন 8। তাহলে এখানে কিন্তু আবার দুইটা পার্ট আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি। আমি আশা করি আপনারা বা দর্শক মণ্ডলী বিশেষ করে আইএলটিএস শিক্ষার্থী যারা তারা অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আমাদের যদি 7 বা 8 টার্গেট থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে। আবার রিপিট করছি আমি, সেই ক্ষেত্রে আপনাকে 7 যদি পেতে চান তাহলে আপনাকে ভেরিয়েশন নিয়ে আসতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এবং ফ্রিকুয়েন্ট এরার ফ্রি সেন্টেন্স সেখানে প্রডিউস করতে হবে এবং পাংচুয়েশন যদি ফিউ এরার্স যেটা বলেছে পাংচুয়েশন বা গ্রামারে তাহলে আপনি 7 পাবেন। আর যদি 8 পেতে চান তাহলে আপনাকে ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার দিতে হবে, শুধু কমপ্লেক্স সেন্টেন্সই না, আমি বলছি একই সেন্টেন্সের মধ্যে হয়তো কম্পাউন্ডও থাকবে কমপ্লেক্সও থাকবে, এই ধরনের বাক্য আপনাকে সেখানে প্রডিউস করতে হবে। এবার আসি আমরা লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে। সহজ করে যদি বলি ভোকাবুলারি, তো সেইখানে বলা আছে যে ভোকাবুলারির মধ্যে attempts to use less common vocabulary with some inaccuracy, অর্থাৎ আপনি যদি some less common vocabulary attempt করেন তাহলেও পাবেন আপনি ব্যান্ড 6। আর যদি less common lexical items যদি স্টাইল এবং কলোকেশনের কথা যদি আপনি মাথায় রেখে লিখেন তাহলে পাবেন ব্যান্ড 7। এবং লেক্সিক্যাল রিসোর্সে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পেলিং। তো স্পেলিংয়ের ক্ষেত্রে তারা বলেছে যে নোটিসেবল এই ব্যান্ড ডেসক্রিপ্টর আপনারা ইন্টারনেটে পাবেন, সেখানে বলা আছে যে নোটিসেবল যদি এরার্স থাকে স্পেলিংয়ে তাহলে আপনি পাবেন ব্যান্ড 5, যদি সাম এরার্স থাকে তাহলে পাবেন ব্যান্ড 6, আর যদি অকেশনাল এরার্স থাকে তাহলে পাবেন ব্যান্ড 7, এবং যদি রেয়ার এরার যদি থাকে স্পেলিংয়ে এবং ওয়ার্ড ফরমেশনে তাহলে সেটা হচ্ছে ব্যান্ড 8। তাহলে ভোকাবুলারির ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সহজ করে যদি বলি, লেস কমন ভোকাবুলারি আপনাকে অ্যাটেম্প করতে হবে, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কলোকেশন এবং স্টাইল সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা রাখতে হবে। কলোকেশন সংক্ষেপে যদি বলি গ্রুপস অফ ওয়ার্ড, যেমন আমরা যদি বলি যেমন শপিং করা, গো শপিং, আপনি ওই জায়গায় মেক শপিং বললে এটা হবে না। বিশ্রাম নেওয়া, আপনি টেক রেস্ট বললে হবে না, টেক আর রেস্ট। এই ধরনের কথা, অর্থাৎ একসাথে যে শব্দগুলো যাচ্ছে সেগুলোকে আমরা সহজে বলছি কলোকেশন। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং কিছুটা লেস কমন ওয়ার্ড সেগুলোকে আপনাকে এনশিওর করতে হবে। লেস কমন ওয়ার্ড বলতে নেটিভদের কাছে লেস কমন না, আমাদের কাছে নন নেটিভ যারা তাদের কাছে লেস কমন। তাহলে আমরা যদি লেক্সিক্যালের ক্ষেত্রে বলি তাহলে সেইখানে ইম্পর্টেন্স যেগুলো পাচ্ছে সেগুলো হচ্ছে লেস কমন ওয়ার্ডস, তারপর হচ্ছে স্পেলিং এবং ওয়ার্ড ফরমেশন, মানে ওই জায়গায়, এবং রেঞ্জ অফ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, অর্থাৎ আপনার এই লেখার মধ্যে সব ধরনের ওয়ার্ডসগুলো আছে কিনা। তারপরে হচ্ছে আপনি ঠিকঠাক মতো এবং ঠিকঠাক মতো আপনি অ্যাডভার্বের ব্যবহার করেছেন কিনা, অ্যাডজেক্টিভের ব্যবহার আছে কিনা, ভার্বের ব্যবহার ঠিকঠাক মতো আছে কিনা, এই সবগুলো মিলেই হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স। তাহলে সেখানে আমাদেরকে স্পেলিংয়ে সাবধান থাকতে হবে। ওয়ার্ড ফরমেশন যেটা বললাম সেটা লেস কমন এবং সেটা প্রিসাইজলি আপনি এটা ইউজ করেছেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা আলোচনার একদম শেষের দিকে চলে আসছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আইএলটিএস রাইটিং মডিউলের দুটা ক্রাইটেরিয়া নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জের অ্যাকুরেসি এবং লেক্সিক্যাল রিসোর্স। আগামী পর্বে ইনশাআল্লাহ টাস্ক 1-এর টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক 2-তে টাস্ক রেসপন্স এবং কোহেরেন্স এবং কোহিশন নিয়ে আলাপ করব। এই বিষয়গুলো যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তাহলে আমাদের কাছে প্রস্তুতি নিতে সুবিধা হবে। আপনি যদি এই জিনিসটা ভালো করে বুঝেন যে আপনার খাতায় বা আপনার লেখার মধ্যে কোন জিনিসগুলো থাকলে এক্সামিনার ব্যান্ড 6 দেবে, কোন জিনিসগুলো থাকলে ব্যান্ড 7 দেবে, তাহলে আপনি সেইভাবে প্রস্তুতি নিতে আপনার সুবিধা হবে। তো আশা করছি এই অনুষ্ঠানটির মাধ্যমে আইএলটিএস শিক্ষার্থীরা উপকৃত হবেন। ভিউয়ার্স, আগামী পর্বে আবারও দেখা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা আইএলটিএস রাইটিং মডিউলের ক্রাইটেরিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। বাকি দুইটা ক্রাইটেরিয়া নিয়ে আমরা আগামী পর্বে নিশ্চয়ই আলাপ করব। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিউর সাথেই থাকবেন।